অপর্ণা সেন বুদ্ধিজীবী, অনেকের অভিযোগ ছিল তিনি কোনো মুভমেন্ট করেননি, বুদ্ধিজীবী হিসাবে যেগুলো করবার দরকার ছিল শেষ মুহূর্তে উনি এলেন এবং তার জন্য পাল্টা স্লোগানও শুনতে হলো তাকে। দ্বিতীয় কথা, কুণাল ঘোষ আজ রাতের দখলে যে মেয়েদের, তা সেই প্রসঙ্গ কিন্তু উনি পাল্টে বলেছেন যে এই নাটক বন্ধ করুন, রাস্তায় নামার নাটক করে রাস্তা বন্ধ করুন, আমরাও প্রতিবাদী। দেখুন, প্রথমত আমি শেষ থেকে শুরু করছি। মাননীয় কুণাল ঘোষ মহাশয়ের একটা দায়বদ্ধতা আছে তৃণমূল কংগ্রেসকে যেভাবে খুশি হোক বাঁচানোর, এবং সেটা মাঝে মধ্যে উনি কিছু না বললেও এসে যায় না কিছু, কিন্তু তা উনি বলে হয়তো ওনার দলের উচ্চপদস্থ স্টেক হোল্ডারদের গুড বুকে থাকার চেষ্টা করেন, কিন্তু আলটিমেটলি কাদের গুড বুকে থাকেন জানি না, ওভারঅল সমাজের কাছে উনি খুব ব্যাড বুকেই চলে যান। কুণাল ঘোষকে আমি তো একজন সাংবাদিক হিসেবে অনেক আগে থেকে চিনতাম, তখন তো এই চিটফান্ড মামলায় উনি প্রিজন ভ্যানের দরজা চাপড়াননি। আমি লেখক কুণাল ঘোষ এবং সাংবাদিক কুণাল ঘোষকেই দেখেছি এবং চিনেছি, পরে তার এই কুকীর্তিগুলো সমস্ত ফাঁস হয়। কিন্তু সাংবাদিক হিসেবে বা লেখক হিসেবে তার বোধহয় এই ধরনের মন্তব্য করা তার থেকে সাজে না। তার দলীয় কম্পালশন থাকতেই পারে, দলীয় মুখপাত্ররা অনেক কিছুই বলে, সে দেবাংশুও নাকি বলেছে যে লাল হায়নারা নাকি সিপিএম নাকি এই সমস্ত করছে টরছে ইত্যাদি, রাজনীতি আনবেন না, এই সমস্ত করবেন না। আচ্ছা, রাজনীতি ছাড়া রাস্তায় নেমে আন্দোলন করা, অবরোধ করা, এগুলো যদি বেআইনি হয় বা এগুলো যদি অনাচার হয়ে থাকে, আচ্ছা 21শে জুলাই আমার ক্যাবটা ঘুরিয়ে দেন কেন আপনারা? আমি তো যেতে পারি না ওদিক দিয়ে। আমি আসতে চাই 21শে জুলাই বা আপনাদের প্রতিষ্ঠা দিবসের দিন ব্রিগেডের সামনে দিয়ে হেঁটে হেঁটে আসতে চাই, গাড়ি করে আসতে চাই, আরও 10-15 জনকে নিয়ে আসতে চাই। আপনি পুলিশ পারমিশন দেবেন তো? আপনারা কি করেন রাস্তায়? ওখানে কি পিকনিকে যান? নিশ্চয়ই যান না, রাজনৈতিক কর্মসূচিতে যান। আর রাজনীতিবিহীন জীবন হয় না। যে মানুষটি এই কথাটি বলছেন যে রাজনীতি করবেন না, বা যারা বলছেন তাদের মতো অপদার্থ আর হয় বলে আমি জানি না। প্রতিটি জায়গায় রাজনীতি রয়েছে। রাজনীতি আর রাজনৈতিক দল কিন্তু আলাদা। আমার একটা রাজনীতি রয়েছে, আমার একটা আদর্শ রয়েছে, দর্শন রয়েছে, আপনার একটা আদর্শ রয়েছে, অডিয়েন্সের তাদের বিভিন্ন নিজস্ব রাজনীতি রয়েছে। আমাদের রাজনৈতিক দল এক হতে পারে, আলাদা হতে পারে, বা কেউ কোনো দলের সাথে নিজেকে অ্যাসোসিয়েট করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু তার মানে রাজনীতি নেই আমার কোনো, বা অডিয়েন্সের নেই, এইটা ভেবে নেওয়ার কিছু নেই। রাজনীতি প্রতিটি জায়গায় রয়েছে। আচ্ছা, মাননীয় কুণাল ঘোষ মহাশয় কেন তখন বলেন না যে রাজনীতি না থাকার কথা, যখন বিভিন্ন দপ্তরে এর রেফারেন্স, তার রেকমেন্ডেশন ছাড়া চাকরি হয় না, প্রমোশনগুলি আটকে যায়, বিভিন্ন কলেজে কোনো নির্দিষ্ট দল না করলে সিট পাওয়া যায় না, যেখানে ছাত্ররা অ্যাডমিশন নিতে গেলে ওখানে রেড চার্টের মতো সিটের এরকম মেনু কার্ড ঝুলিয়ে দেওয়া হয় যে কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে গেলে কত টাকা নিতে হবে, কোন ইউনিয়নের দাদা কোন দিদিকে সেটিং করতে গেলে কত টাকা দিতে হবে। সেগুলো কি রাজনীতি হয় না? প্রত্যেকটা মানুষের জীবনে আমাদের যে জীবনের মতিগতি, আমরা কি খাচ্ছি, পড়ছি, দেখছি, খবরের কাগজ, এগুলো রাজনীতি হয় না? এগুলো সব নিরপেক্ষ। এত নিরপেক্ষ হয়ে উঠেছে প্রশাসন। খবরের কাগজগুলো কারা চালান, কারা ফান্ডিং করেন, কী ধরনের জিনিসের বিজ্ঞাপন আসে, এগুলো অ্যানালাইজ করুন না, তাহলেই তো বুঝে যাবেন যে রাজনীতিটা কে বা কারা করছে। ফলে প্রত্যেকটি জায়গাতেই একটা নতুন নাটক শুরু হয়েছে যে আমরা সবাই খুব নিরপেক্ষ। প্রথমত নিরপেক্ষ বলে কিছু হয় না। আইন ইটসেলফ বলা হয় আইন নিরপেক্ষ নয়। আইন কনটেক্সচুয়াল ভিত্তিতে তার নিজস্ব যা বক্তব্য দেয়, রেফারিং টু আ ডক্ট্রিন, রেফারিং টু আ কনস্টিটিউশন বা ইত্যাদি। পৃথিবীতে নিরপেক্ষ বলে কোনো কিছুই হয় না। আমাদের কোনো না, প্রত্যেকের কোনো না কোনো পক্ষ আছে। পৃথিবীতে কোনো কিছুই আজ অবধি মানে এটা কোনো ফিলোসফিতে বলা হয়নি যে আসলে পৃথিবীতে এরকম একটা করাই যায় যে আমার আসলে কোনো দিকেই কোনো রকম বায়াসনেস থাকবে না। আমাদের প্রত্যেকের কিছু না কিছু বায়াসনেস আছে। সেইটা যদি অন্য কোনো পলিটিক্যাল ইডিওলজিতে নাও হয়, আমার নিজস্ব একটা সেলফ বায়াসনেস থাকবে আমার নিজের প্রতি। আমি ধরুন একটা কথা বলছি, কেউ একটা এই কথাটা সমালোচনা করলো, আমি আগে নিজেকে ডিফেন্ড করতে যাব, কিন্তু নিরপেক্ষ হলে তো করার কথা না, আমার তো শোনা উচিত যে কী বলছেন। কিন্তু আমি কিন্তু আগে বলবো না আমার কথাটা শুনুন, আরে মশাই শুনুন না, কেন বলছি? আমি সেলফ বায়াস। প্রত্যেকটা মানুষের আগে একটা নিজস্ব দর্শন আছে, তারপর সে অন্য কোনো দর্শনে বিশ্বাস করলো কি করলো না সেটা পরের ব্যাপার। তার মানে পৃথিবীর প্রত্যেকটা মানুষের নিজস্ব সেলফ আছে, নিজস্ব সোশ্যালাইজেশন আছে, নিজস্ব রাজনীতি আছে। এবার সেখানে উনি এখন হঠাৎ করে সিপিএমকে ধরে আছেন, আনছেন। আমার তো তাও আমি কুণাল ঘোষ মহাশয়ের কাছে কৃতজ্ঞ যে এখন অবধি উনি বলেননি যে এই রেপটা আসলে সাজানো ঘটনা, মিথ্যে কথা, বা ওই একটা রিপোর্ট রেফার করেন ওনারা, এনসিআরবি রিপোর্ট। এনসিআরবি রিপোর্টে তো লেখা আছে পশ্চিমবঙ্গ খুব সুরক্ষিত জায়গা ইত্যাদি ইত্যাদি। এনসিআরবি রিপোর্টে এটাও লেখা আছে, আপনি রেফার করবেন রিপোর্টটা, আমি নিজে পড়ে কথাটা আপনাকে বলছি, যে পশ্চিমবঙ্গে কিন্তু অ্যাসিড অ্যাটাকের সংখ্যা ক্রমবর্ধমান।
এটা নিয়ে কোনো মিডিয়ায় আলোচনা হয় না। এবং সে যে ডিস্ট্রিক্টে ঘটনাগুলো ঘটে তার মধ্যে অত্যন্ত প্রথমের দিকে আছে ঘাটাল, যেটা নিয়ে আপনার চ্যানেলে মাঝে মধ্যেই আপনারা প্রোগ্রাম করেন সেখানে। এবং অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার সৌভাগ্যক্রমে এরকম একজন মানুষকে আমি পেয়েছিলাম যিনি আমার সাথে আমার ইউনিভার্সিটিতে ক্লাসমেটও ছিলেন। তার থেকে তার পুরো জার্নিটা এবং তাদের কমিউনিটির একটা বড় ভালনারেবিলিটি আমার কাছে ওপেন হয়েছে, যেই দুনিয়াটা সম্পর্কে আমি আগে কোনো দিন জানতাম না। আমার খুব সৌভাগ্য যেরকম একজন মানুষ আমার সহপাঠী ছিলেন। এই সংখ্যাটা কিন্তু বাংলায় আছে এবং ক্রমাগত বাড়ছে। বাংলায় ডোমেস্টিক ভায়োলেন্স রয়েছে, বাংলায় এখনও পণ প্রথার জন্যে সমস্যা রয়েছে, বাল্যবিবাহে আমরা এখনও ঊর্ধ্বমুখী। আমার তো লজ্জা হয়, এই যে বলেন ওনারা এই যে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত বলেন, ওই যে রাত 4টে থেকে 6টা পর্যন্ত যে একে মারামারি করা হচ্ছিল না ছাত্রীকে, ওই একটা একটা করে আপনাদের ওই সব লোগো, ওই সমস্ত ক্যাম্পেন চুরমার হয়ে পড়ে গেছে সেই দিন রাত্রে। লক্ষ্মীর ভাণ্ডার, এগিয়ে বাংলা, বাংলা নিজের মেয়েকে চায়, কন্যাশ্রী, রূপশ্রী, কী সব ইউনিসেফের পুরস্কার সব একেবারে মানে তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়েছে ওই রাত 4টে থেকে, যখন এই ছাত্রীকে গলা চিপে হত্যা করা হয়েছে, তাকে বিবস্ত্র করা হয়েছে, তাকে মেরে খুন করে ধর্ষণ করা হয়েছে, হাত পা ভেঙে দেওয়া হয়েছে। তখন কিন্তু মনে রাখবেন একটা একটা করে লোগো ওই খসে পড়ে না, সিনেমায় দেখি আমরা ভূমিকম্পের পরে খসে পড়ছে সব, ওই রকম একটা হলিউড সিনেমার মতো আপনাদের সমস্ত লোগোগুলো একেবারে হুড়মুড় করে সমস্ত খসে পড়ে গেছে। তারপরে আর কথা বলবেন না, চুপ করে থাকুন। আপনাকে আন্দোলন সমর্থন করতে হবে কেউ বলছে না। পৃথিবীর প্রত্যেকটা মানুষের মানে এই ভারতবর্ষের ভূখণ্ডের মধ্যে স্বাধীনভাবে মুভ করবার এবং মানে লফুলি প্রোটেস্ট করবার আছে, অধিকার দেওয়া রয়েছে। আপনি এটা বলবেন না। আর রাস্তায় আন্দোলন করা অন্যায়, তাহলে আপনারা করেন কেন? আমি অসুবিধায় পড়ি একজন সিভিল সোসাইটির মানুষ হিসাবে। আমি বলছি আপনার শহীদ দিবসের প্রোগ্রামের জন্যে, আপনার ওই প্রতিষ্ঠা দিবসের জন্য রাস্তাঘাট যে বন্ধ করেন এই অধিকারটা কে দিয়েছে? সাধারণ মানুষের অসুবিধা হয়তো। সবাই তৃণমূল সমর্থক এই কথা তো কেউ বলছে না। যে লোকটা অফিসে যার হয়তো সকাল 7টায় বেরোনোর কথা, তাকে হয়তো সকাল 5টায় বেরোতে হয়, কারণ ওখানটায় রাস্তাটা বন্ধ থাকে। সাফার হয় তো মানুষ, একটা মানুষ হলেও তো সাফার হয়। রাস্তায় তো নামেন, নিশ্চয়ই নামেন, আপনার রাজনীতি আছে বলে। তাহলে আপনার রাজনীতির জন্য যেমন আপনি রাস্তায় নামেন, তাহলে মেয়েদের রাজনীতির জন্য মেয়েরা রাস্তায় নামবে। এবং অন্য কোনো রাজনৈতিক দল যদি সেখানে তার পতাকা নিয়ে যায় তাহলে অ্যাবসলিউটলি যেতে পারে। আপনি শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা নিয়ে কী করেন? এই প্রিন্সিপাল মশাই সবুজ আবির মেখে মুখে কী করছিলেন? মেকআপ করে কোনো গোয়াজিউলাই কম্পিটিশানে পার্টিসিপেট করছিলেন? তৃণমূলের বিভিন্ন নেতা টেতাদের সাথে বসে ওনার একটা ছবি মিডিয়াতে পাওয়া যাচ্ছে, উনি সবুজ আবির মেখে দাঁড়িয়ে আছেন। কী হচ্ছিল ওখানে? যেমন খুশি সাজো প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন? কি করছিলেন? বিভিন্ন মন্ত্রীটন্ত্রীদের সাথে যে ছবি পাওয়া যাচ্ছে, কি করেন সেখানে বসে? এমনি আড্ডা মারতে যান ওই দলের লোকেদের সাথে? তখন আপনারা কেন বলেননি যে না প্রিন্সিপাল মশাই আপনি এই রাজনৈতিক মঞ্চে আসবেন না, এটা রাজনীতির মঞ্চ, ডাক্তারিটা রাজনীতি করার জায়গা নয়, বা টিচারের রাজনীতিতে কোনো জায়গা নেই? এই যে বিভিন্ন ফিল্ম স্টার, চিকিৎসক, খেলোয়াড় এদেরকে ধরে এনে যে মঞ্চ ভরাট করছেন, তখন এই কথাগুলো বলছেন না তো যে রাজনীতি করবেন না, পথে নামবেন না। আপনার রাজনীতির জন্য আপনি যাকে একটা জিনিসকে এক্সপ্লয়েট করছেন, একটা ইস্যুকে এক্সপ্লয়েট করছেন, মেয়েরা তাহলে তার নিজেদের সুরক্ষার ইস্যুর জন্য রাস্তায় নামছে। আমি তো কোনো ভুল দেখতে পাচ্ছি না এখানে। যতক্ষণ পর্যন্ত ছাত্ররা, মেয়েরা লফুলি প্রোটেস্ট করছেন, হ্যাঁ আনলফুল হলে আমি প্রোটেস্ট করব। যেরকম আমি সম্প্রতি ফেসবুকে লিখেছি যে একটি ছেলে, সে বোধহয় গ্রেফতারও হয়ে গেছে, সে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা রেপ থ্রেট দিয়ে একটা কবিতা লিখেছিলেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে ধর্ষণ করতে চাই এই মর্মে কবিতা লিখেছিলেন। আমি সরাসরি বিরোধিতা করেছি যে মুখ্যমন্ত্রীর প্রতি আমার রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, প্রশাসনিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু একজন মেয়ে হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক সম্ভ্রমানি করার কোনো অধিকার আমাকে কোনো আইন দেয়নি। কোনো সুস্থ স্বাভাবিক মানসিকতায় এইটা আমরা সাপোর্ট করব না। এবং তার জন্য পুলিশ, নির্বাচন, আমাদের মহিলা কমিশন যা ব্যবস্থা নেওয়ার তারা নেবে, আদালত যা ডিসাইড করবে হবে, তার জন্য তার যা সাজা হচ্ছে। কিন্তু আপনি উল্টোটাও সত্যি ইকুয়ালি, যে যারা করছে তাদেরকে আপনি নাটক বলছেন, এই সমস্ত বলছেন, এবার ডেরোগেটারি কথা বলছেন, যদি সিপিএমের কেউ চলে যায় বা বিজেপির কেউ চলে যায় লাল হায়না বলছেন। তা আপনার এই সবুজ হায়না কী করছিল ওখানে সবুজ আবির মেখে? অধ্যক্ষ মশাই সেটাকে কী বলবো, সবুজ হায়না না সবুজ কি জন্তুর সাথে তুলনা করব? আমি তো ঠিক বুঝে উঠতে পারছি না, আমার ভোকাবুলারি নেই। মানে যে মানুষ, যে টিচার, যে চিকিৎসক, একটা অশিক্ষিত ইডিয়েট হলে আমি এত কথা বলতাম না। যে চিকিৎসক নিজের ছাত্রীর ধর্ষণ এবং মৃত্যু দেখার 2 ঘন্টা পরে কোথায় এফআইআর করবেন ইত্যাদি করবেন, তা না বলে এইটা বলতে পারেন যে আরে ও কেন অন্ধকারের মধ্যে গেছিল।
ফলে তার থেকে আমার আর এক্সপেকটেশান নেই। আর তার হয়ে যারা গুণগান গাইছেন, তাকে যারা সাসপেন্ড করতে পারছেন না, তাকে যারা ডিফেন্ড করতে গেছেন, আমি তাদের সম্পর্কে কোনো কথা বলতে চাই না। এবং আমি এটাই বিশ্বাস করি যে কুণাল ঘোষ মহাশয় অনেক সেন্সিবল লোক। নিজের ওই জেল হাজত থেকে তাকে পালিয়ে বেড়াতে হবে বলে তিনি একটা অন্যায় করে ফেলেছেন। এই অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে গিয়ে তিনি তৃণমূলের চাটুকারিতা করছেন এবং করতে গিয়ে নিজের নীতি নৈতিকতা শিক্ষাকে বিসর্জন দেবেন না। এটুকুই আমার কুণাল ঘোষের কাছে অনুরোধ থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার প্রথম যে প্রশ্নটা ছিল বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবী এখন একটা গালাগালিতে পরিণত হয়েছে। মানে এরকম হয়েছে, আপনি কাউকে যদি রাস্তা দিয়ে 2 অক্ষর 4 অক্ষর বলতে পারছেন না, আপনি বুদ্ধিজীবী বললে দেখবেন ও খুব রেগে যাচ্ছে। এরকম একটা জায়গা হয়ে গেছে এবং এই জায়গাটা তৈরি করেছে বুদ্ধিজীবীরাই। এই বুদ্ধিজীবী কী, আমি এটা নিয়ে বিভিন্ন জায়গায় ডিবেট করেছিলাম যে আপনি বুদ্ধিজীবী নন, আপনি একজন সাংবাদিক, তো পড়াশোনা করেছেন, ডিগ্রিধারী একজন লোক, আপনি এই যে বুমটা ধরে নিয়েছেন, আপনার জীবিকা, প্রফেশন, বিজনেস, আপনি কি বুদ্ধিহীন, আপনি কি মূর্খজীবী? বুদ্ধিজীবী আবার কি? আমরা সবাই বুদ্ধিজীবী। প্রত্যেকটা মানুষ যারা মানে সচেতন অবস্থায় কিছু না কিছু করে খাচ্ছেন, সেটাই তাদের জীবিকা। বুদ্ধিকে বিক্রি করেই তো খাচ্ছি আমরা, প্রত্যেক মানুষ তো তাই করছি। বাস ড্রাইভার থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মুচি, ম্যাথর, জমাদার থেকে শুরু করে আইনজীবী, বিচারপতি, সবাই তো বুদ্ধি। এবার বুদ্ধির ফরম্যাটটা বিভিন্ন রকম, স্কিলের ধরন বিভিন্ন রকম, পরিষেবার ধরন বিভিন্ন রকম, কাজের ধরন পরিধি বিভিন্ন রকম। সেই হিসাবে আমি আমার মায়নাটা পাই, আমি 1 টাকা পাই, আপনি 2 টাকা পান। কিন্তু ঘটনা হচ্ছে আমরা কেউ বুদ্ধিহীন তো নই। তাহলে এদের কী এমন আছে যে এদেরকে একেবারে আলাদা করে দেখতে হবে? রাদার কেন গালাগালি করেছে মানুষ? আমি তো এত ফেসবুকে লিখেছি, বিভিন্ন জায়গায় গেছি, আমার অঞ্চলের বিভিন্ন মুভমেন্টে অংশগ্রহণ করছে, আমাকে তো শুনতে হচ্ছে না। তার কারণ হচ্ছে যে মানুষ দেখেন যে আগের দিন রাত্রেবেলা ওখানে সেটিং করে এসে এখানে পরের দিন মিথ্যে কথা বলবেন আপনি, এই মুখোশধারী মানুষকে তো সহ্য করবে না। 15 জন ইনফ্লুয়েন্সারকে লালবাজার তলব করেছিল। আমি তো ক্রমাগত লিখছি, আর বাকিদের তো করছে না, আমাকে তো করছে না। আমি তো সরকারের নাম ধরে ধরে, একেবারে আইপিএসের নাম ধরে ধরে লিখেছি, আমাকে তো ডাকেনি। তার কারণ তথ্যভিত্তিক কথা আপনাকে বলতে হবে। তারা কি অন্যায় করেছিল? তারা একটা ইনকোয়েস্ট রিপোর্টকে ভেরিফাই না করে নিজের মতো করে মন গড়া কথা বলে একটা ফেক ফলস প্রোপাগান্ডা ছড়িয়ে ফেলেছিল, সেই জন্য ধরা হয়েছিল। বাজারে বলা হচ্ছে যে পুলিশ আসলে সবাইকে ধরছে, আমাকে ধরেনি তো। আমি তো সম্পূর্ণ বিরোধী। আমি ইনফ্যাক্ট টিভিতে বসেই কথা বলেছি যে আমি বিনীত গোয়েল সাহেবের কাছে আইন শিখতে রাজি নই, তার কারণ তিনি নিজেই কন্টেম্পট অফ কোর্টের নোটিশ পেয়েছেন। তারপরে তো বিনীত গোয়েল তো আমার কালকেই তুলে নিয়ে যাওয়ার কথা, কেন পারেন না? তার কারণ এই কথাটা সত্যি তথ্য দিচ্ছি আমি। 2024 মার্চ মাসের অনারেবল জাস্টিস রাজশেখর মান্তার নোটিশটা খুললে আপনি দেখতে পেয়ে যাবেন কেন কথাটা বলছি। কিন্তু আমি যদি একটা মানুষের সম্পর্কে মিথ্যে কথা বলি, এবং যে কথাটা ফেসবুক এই ইনফ্লুয়েন্সাররা ভুল করে ফেলছেন, যে ধর্ষিত প্রমাণিত হয়ে যাওয়ার পরে এই ছাত্রীর নাম, ছবি ইত্যাদি দিয়ে আমরা কিছু প্রকাশ করতে পারি না। কনস্ট্যান্টলি কিছু মানুষ আবেগে পড়ে এটাকে উস্কানি বলুন বা আবেগের বশে বলুন, এই ভুলটা করে যাচ্ছেন। বিভিন্ন পেজ থেকে রকমারি, কেউ কবিতা লিখছে, কেউ এমনকি কেউ পোর্ট্রেট এঁকে ভাইরাল হয়ে যাচ্ছে। তো তাতে এটা তো তুমি বেআইনি কাজ করছো। তুমি করো না, প্রতিবাদের ভাষা আছে তো, কিন্তু প্রতিবাদের ভাষাটাকে আমি সুপ্রিম কোর্ট, কনস্টিটিউশন সব ছুঁড়ে ফেলে দিয়ে আমি প্রতিবাদ করতে লেগে যাবো, এটা তো প্রতিবাদ হতে পারে না। ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হবে। প্রাইভেসিটা, রাইট টু প্রাইভেসি দেওয়া হয়েছে একজন মানুষকে, সুপ্রিম কোর্টে ক্লিয়ার ডিরেকশান আছে, সেই ডিরেকশানটা ফলো করে যা করার করো। তাতে তুমি মিম বানাও কি ট্রোল করো কি যা খুশি করো, মানে কোনো অসুবিধার কিছু নেই। সেই জায়গাটা আমাদের মনে হচ্ছে যে কিছু মানুষ এরকম ঢুকে পড়েছেন বুদ্ধিজীবী নাম করে, বুদ্ধিজীবীর মোড়কে, যারা আসলে সকালে এক কথা বলেন, এসে দূর দূরান্তে একেবারে বাজে কথা বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো খারাপ মানুষ হয় না। তারপরে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বসেই এক টেবিলে চা খাবেন, সেই ছবিটা আবার খবরের কাগজে আমরা দেখতে পাবো। তো আপনি এই মানুষটিকে বিশ্বাস করবেন কেন? এই মানুষটিকে বিশ্বাস করবেন কেন? একজন বুদ্ধিজীবী যাদেরকে বলছেন তাদের মধ্যে একজন নাকি লিখেছে যে কোনো রাজনৈতিক ইন্টেনশন হলে আমি এই মিছিলে যাব না। একজন বুদ্ধিজীবী বলেছেন, আরে তুমি সিঙ্গুরে কী করতে গেছিলে বাবা? নন্দীগ্রামে ওখানে কী হচ্ছিল? গোয়াজিউলাই করছিল? কী করতে গেছিলে? রাজনীতি হচ্ছিল না ওইখানে? তাহলে এইখানে মেয়েদের সুরক্ষা নিয়ে যদি কেউ রাজনীতি করে সেইটা রাজনীতি, কিন্তু সিঙ্গুর নন্দীগ্রাম বন্ধ হয়ে গেলে সেটা রাজনীতি নয়। হাতরাস নিয়ে পথে নামলে সেটা রাজনীতি নয়। সিএ নিয়ে পথে নামলে সেটা রাজনীতি নয়। তুমি তখন নেমেছো কেন? সিএ তো সবথেকে বড় রাজনীতি, এনআরসি সবথেকে বড় রাজনীতি, নো ভোট টু বিজেপি সবথেকে বড় রাজনীতি, মণিপুর ভায়োলেন্স নিয়ে কলকাতায় রাজনীতি তো সবথেকে বড় রাজনীতি, ইনফ্যাক্ট বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এখানে কাজ হয়েছে সবথেকে বড় রাজনীতি। আপনি কোথায় ছিলেন তখন?
বড় একেবারে এসছেন নিরপেক্ষ ভগবান, এই মানুষটিকে আপনি বিশ্বাস করবেন কেন? কারণ এই মানুষগুলিকে আপনারা দেখেছেন দিনের পর দিন মানুষকে ভুল বোঝাচ্ছে, ভুল মেসেজ তৈরি করছে, ক্যামেরার সামনে সেটা মিথ্যে বাতাবরণ তৈরি করছে, যেন এরা বিরাট ভেবে ফাটিয়ে ফেলছে একেবারে, কিন্তু কিচ্ছু ভাবছে না। বাস্তব জীবনে এদের কোনো কন্ট্রিবিউশন নেই। কন্ট্রিবিউশন মানে সবসময় যে আমাকে মাঠে নেমে হাত পা ভাঙতে হবে তা নয়। তারা একটা চিঠি দিন, একটা চিঠি দিন না, আপনি আন্দোলনে অংশ নিতে হবে না। আমি নিজে কলকাতা হাইকোর্টে চিঠি দিয়েছিলাম, সেই মেল আমি ফেসবুকে প্রকাশ করেছি। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের দপ্তরে আমি মাননীয় প্রধান বিচারপতিকে অ্যাড্রেস করে আমার একটা বক্তব্য, আমার যে সন্দেহগুলো ছিল আমি লিখে তাকে একটা আবেদন জমা দিয়ে নিজের পার্সোনাল অ্যাড্রেস থেকে আমি চিঠি পাঠিয়েছিলাম। সেই ইমেলের কপি আমি ফেসবুকে দিয়েছি। একটা চিঠি দিন না, যে ভাই আমি অত কিছু পারি না, আমি চিঠি দিয়ে একটা ডেপুটেশন দিতে পারি, একটা জনস্বার্থ মামলা করতে, আপনি সেইটুকু করুন। করতে পারবেন না, কারণ তারপর সন্ধেবেলা এসে আবার তাদের সাথে আড্ডা দিতে হবে, তাদের সাথে সেটিং করতে হবে, এইভাবে তো চলতে পারে না। তো সেই কারণে এই লোকগুলোকে মানুষ আর নিতে চাইছেন না, কারণ এই মানুষগুলোর ভণ্ড মুখোশগুলো এক্সপোজড হয়ে গেছে। সবাই জানে যে এরা আসলে কে বা কারা, কাদের পাঠানো লোক। সিনেমার প্রচার করতে হবে বলে আসছি, নতুন বই প্রকাশ হয় বলে আসছি, নতুন থিয়েটারে প্রকাশ হয় বলে আসছি, তার বাইরে আমার কোনো বৃহত্তর অবজেক্টিভ নেই। তো তাহলে সেই মানুষ আপনাকে ট্রাস্ট করবে কেন? ফলে বুদ্ধিজীবী যে কমিউনিটি আপনি যাদেরকে বলছেন, একটা সিভিল সোসাইটির লোকজন যাদের অ্যাকচুয়াল কাজ হওয়ার কথা মানুষকে ইনফ্লুয়েন্স করা, পজিটিভলি ইনফ্লুয়েন্স করা, মানুষকে বোঝানো, এই যে পাবলিক ওপিনিয়ন জেনারেট করা, এরা সেই জেনারেশনের জও করেন না। উল্টে মাঝে মধ্যে কিছু তাত্ত্বিক কথা বলে দেখবেন, কিছু হলে এরা গরুর রচনা লিখে দেবে। এরকম বহু কবি লেখক আছেন মার্কেটে, পরিষ্কার কথাটা বলতে পারেন না যে আমি ধর্ষণের শাস্তি চাই, ধর্ষণের ধোয়া দিয়ে একেবারে ধামাখালি থেকে কবিতা লেখা শুরু করবে। কিন্তু ধর্ষণ কথাটা উল্লেখ করে যে আমি ধর্ষণের শাস্তি চাই, এই মেয়েটির যাতে যোগ্য বিচার হয় সেটুকু চাই, এই এক পংক্তি লিখতে পারবে না। গরুর রচনা লিখছে পাতার পর পাতা। তো গরুর রচনা মানুষ শুনবে কেন? শুনবে না। সেজন্যই স্লোগান শুনেছেন, কালো পতাকা দেখছেন, মানুষজন তেড়ে যাচ্ছেন রাগে, ঘৃণায়। আপনি আসবেন না, আপনার যদি মনে হয় যে আপনি একটা দলকে সমর্থন করেন, কোন বাড়িতে বসে থাকুন, অসুবিধা নেই। তৃণমূলের সমস্ত সমর্থকরা তো আন্দোলনে যাচ্ছেন না, যারা তার মধ্যে থেকেও মনে করছেন যে যাওয়া উচিত, এই যে কুণাল ঘোষ সাহেব যাচ্ছেন না, নিশ্চয়ই যাচ্ছেন না, তিনি অপোজ করছেন, আমি ধরে নিচ্ছি তিনি যাচ্ছেন না। তো মানুষ তো তাই কিছু বলছে না, যে যা ভাবার আমরা মনে মনে গালাগাল করছি, ব্যাস ঠিক আছে। কিন্তু আমি যদি দেখতাম কুণাল ঘোষ সাহেব আন্দোলনে আসছেন, আবার রাত্রেবেলা ওখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেটিং করছেন, তাহলে আমি তো ওকে তো কেন বিশ্বাস করবো? তো ঢুকতেই দেবো না ওকে আন্দোলনে। তো সেই জায়গা থেকে এই বুদ্ধিজীবী বলে যে লোকগুলো তৈরি হয়েছে, এরা হচ্ছে সুবিধাজীবী। এদের না আছে নিজস্ব কোনো রাজনৈতিক আদর্শ। আপনি জিজ্ঞাসা করুন যে আপনি কী আদর্শে বিশ্বাস করেন, কোনো ডেডিকেটেড আদর্শ বলতে পারবে না। এমন কিছু আপনাকে মানে শব্দের জার্গন বলবে যে আপনাকে অক্সফোর্ড বা স্যামসাং ডিকশনারি খুলে বসতে হবে যে কি বললেন উনি, এবং কঠিন ভাষা বললেন মানে উনি খুব ভালো কথা বললেন, আসলে বললেন না, উনি আপনাকে ঘেঁটে দিলেন, মিসলিড করলেন, উল্টো দিকে পরিচালনা করলেন। এটা করে উনি নিজে খুব মহান হলেন, কিন্তু আসলে এদের নিজস্ব কোনো আদর্শ নেই। আজকে এই বুদ্ধিজীবীদেরকে একসময় আপনি বামফ্রন্টের সাথে বিরাট একেবারে গণ অভ্যুত্থানে দেখেছেন, গণসঙ্গীত গাইতে দেখেছেন, তারাই আবার আজকে এসে বামফ্রন্টের মতো থার্ড ক্লাস পার্টি হয় না বলে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় এসে চলে গেছেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়ে যদি কোনো দিন বিজেপি আসে, দেখবেন এরাই আবার নরেন্দ্র মোদী বা শুভেন্দু অধিকারীর পাশে গিয়ে হাঁটছেন। তার কারণ হচ্ছে এদের নিজস্ব কোনো আদর্শ নেই। যদি আদর্শ থাকতো তাহলে এরা কনস্ট্যান্টলি নিজের জায়গা থেকে চেঞ্জ করতেন না। এদের একটাই আদর্শ হচ্ছে যে আপনি বাঁচলে বাপের না। আরে বাবা, তাহলে সেটা বলো না রে ভাই, মুখের ওপরে বলে দাও, এসো না, তুমি বাড়িতে বসে থাকো, গরুর রচনা লেখো, আমরা পড়বো, মজা পাবো, এন্টারটেন্ড হবো। কিন্তু তুমি ক্রাইম সিনে এসে ওই গ্লিসারিন দেওয়া চোখের জল অভিনয় আমাদের দরকার নেই। যারা অ্যাকচুয়ালি কাঁদছে তাদেরকে কাঁদতে দিন, ওই ফলস চোখের জল দিয়ে ওদের কান্নাটাকে ম্লান করে দেবেন না। সেইটুকুই আমার অনুরোধ। যদি করতে পারেন কাজের কাজ করুন। আবারও বলছি, অনেকেই আছেন মাঠে নেমে করতে পারেন না, অনেকের সেই কারেজ হয় না, সেই সামর্থ্য হয় না। নিজের পকেটে চিঠি লিখুন, একটা ডেপুটেশন জমা দিন, একটা পিআইএল করুন, কিছু একটা করুন যার একটা সলিউশন থাকবে। ভোকাবুলারি আওড়ানোর দরকার নেই সোশ্যাল মিডিয়াতে এসে। এটা বাংলা বা ইংরেজির কোনো অ্যাডভান্স লেভেল লিটারেচার ক্লাস হচ্ছে না, আপনার থেকে ভোকাবুলারি শিখবো না,
সেটা শেখার সময় এটা নয়। এটা যেটা শেখার সময় যে বাংলার মেয়েরা কীভাবে সুরক্ষিত থাকবে, আগামীতে কিভাবে তারা তাদের নিজেদের জায়গাটা অর্জন করবে, রাত 1টা হয়ে গেলে বা রাত 2টোর সময় বাড়ি ফিরতে গেলে তার অভিভাবককে যাতে বুক ধরফর করে না বসে থাকতে হয় যে আদৌ মেয়ের মুখ আমরা দেখতে পাবো তো, নাকি সাদা চাদরে ঢেকে আসবে এই সন্তানের মতো, এই চিত্রটা যাতে আর না হয়। এবং এই রাজনৈতিক র্যাকেটগুলো যে কতখানি একটা ব্যর্থ প্রশাসনিক ব্যবস্থা, এটা যদি রাস্তাঘাটে হতো আপনি বলতে পারতেন যে খোলা রাস্তায় করেছি। সরকারি ক্যাম্পাসে, সরকারি চৌহদ্দির মধ্যে নাকি সরকারি কর্মচারী ধর্ষণ হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে, সিসিটিভি আছে, চলে না। রিনোভেট করছেন, ক্রাইম সিন রিনোভেট করার জন্য খুব উঠে পড়ে লেগেছেন, অ্যাডজাকেন্ট জায়গাগুলো বিশাল কাজ নাকি হচ্ছে, আবার থামিয়ে দিচ্ছে, করছে। আপনাদের এইটা মনে হয়নি যে এখানে এত মহিলা ডাক্তার আছে, এত বয়স্ক মানুষ আছে, পেশেন্ট আছে, এত পেশেন্টদের প্রাইভেসি আছে, আমি এখানে একটা সিসিটিভি লাগাই, বা সিসিটিভিটা কেন ম্যাল ফাংশন করছে সেটা দেখি। প্রত্যেকটা ওয়ার্ক প্লেসে তো সিসিটিভি অলমোস্ট এখন ম্যান্ডেটারি হয়ে গেছে। আপনি সেইটা রেনোভেট করতে পারেন না সারা বছর, ঘাপলাগুলো ধরা পড়ে যাবে বলে। ক্রাইম সিনটা রেনোভেট করবার জন্য একেবারে আপনাদের বিরাট ব্যস্ততা হয়ে গেছিলো 2 দিন আগে। এর থেকেই বোঝা যায় যে যতই এদের মুখপাত্ররা বলুক যে রাজনীতি করবেন না, কে লাল কে গেরুয়া, আমার পরিষ্কার ব্যাপার, আমি কোনো রাজনৈতিক দলের অংশ নই, কিন্তু আমি রাজনীতির অংশ। আমি অবশ্যই চাইব যে রাজনীতি নিয়ে মানুষ মাঠে নামুন, দর্শন নিয়ে মাঠে নামুন, এবং একটা এজেন্ডা নিয়ে মাঠে নামুন, যাতে আগামী দিনে কোনো মেয়ের ওই সাদা চাদর পরিহিত বডি যাতে কোনো মাকে, বাবাকে, ভাইকে, বোনকে, দাদাকে, স্বামীকে দেখতে না হয়, সেইটার জন্যে আমাদের এই বিভিন্ন রকম কর্মসূচি, এবং আমি চাই যে এটা সফল হোক।